রান্নাঘরে এসে দেওরের অতর্কিত প্রেমের প্রস্তাব পেলাম এবং তারপর যা ঘটল। আমি রাতে রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ দেওর পেছন থেকে এসে আমার কোমর জুড়িয়ে ধরল। চমকে উঠে ঘুরে তাকাতেই সে আমার চোখে চোখ রেখে বলল, বুদি, আমি আর লুকাতে পারছি না, তোমাকে আমি ভালোবাসি। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি আমার দেওর। কিন্তু সে তীব্রভাবে উত্তর দিল, আমি তোমাকে ভাইয়ের স্ত্রী নয়, আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। ভাইয়া, ডিভোর্স দাও, আমাকে বিয়ে করো, আমি তোমাকে সব সুখ দেব যা তুমি পাওনি গোল। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। আমার স্বামীর ভাই, যাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, সে আমাকে এভাবে দেখে, এটা কতটা অস্বাভাবিক। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি চাপা স্বরে বললাম, যাতে বাড়ির অন্য কেউ শুনতে না পায়। আমি তোমার ভাইয়ের বউ। আমি জানি বুদি, সে আবার আমার কাছে এগিয়ে এলো, কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন তোমাকে দেখি, তোমার হাসি, তোমার চলাফেরা, তোমার রান্নার না সব কিছুতে আমি মুগ্ধ। আমি জানি তুমি সুখী নও ভাইয়ার সাথে। গুল, আমি রাগে কাঁপতে লাগলাম। তুমি কি বলতে চাও? আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নিয়ে তুমি মন্তব্য করছো? আমি শুধু সত্য বলছি বুদি। দেওর আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু আমি সরে গেলাম। আমি দেখি কিভাবে ভাইয়া তোমার সাথে আচরণ করে। তুমি যে সম্মান, যে ভালোবাসা পাওয়ার অধিকারী, তা তুমি পাও না। এসব বাজে কথা বন্ধ করো, আমি তীব্র কণ্ঠে বললাম। তুমি আমার দেওর এবং তাই থাকবে। এই বিকৃত চিন্তা মন থেকে দূর করো। বুদি, আমার অনুভূতি বিকৃত নয়, সে আমার চোখের দিকে তাকালো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সব সুখ দেব যা তুমি পাওনি গোল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিতা দাস, আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অর্জুন দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রূপম আর দীপালি। রূপম ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপালি ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম। বাড়িতে আমরা একটা বড় পারিবারিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম। অর্জুনের ছোট ভাই অনিকেত দাস আমাদের সাথেই থাকে। সে মাত্র বছর ৩ আগে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এখনও বিয়ে করেনি, নিজের ব্যবসা শুরু করার চেষ্টা করছে। আমি রাতে বাসি ভাতের পোলাও বানাচ্ছিলাম পরের দিনের অনুষ্ঠানের জন্য। সবাই ঘুমিয়ে পড়েছিল। অর্জুন অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফিরবে পরের দিন সকালে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার কোমর জড়িয়ে ধরল। আমি চমকে উঠে ঘুরে দেখি অনিকেত। এই কি করছো? আমি রাগী গলায় বললাম, নিজেকে ছাড়িয়ে নিয়ে। অনিকেত আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, বুদি, আমি আর লুকাতে পারছি না, তোমাকে আমি ভালোবাসি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার কান যা শুনল। কি বকছো তুমি? আমি চাপা গলায় বললাম, তোমার মাথা খারাপ হয়েছে? না বুদি। সে আবার আমার দিকে এগোতে লাগল। আমি তোমাকে আমার দিদি হিসেবে নয়, আমার জীবন সঙ্গিনী হিসেবে দেখতে চাই। ওস করতে পারছিলাম না যে আমার দেওর, যাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, সে এভাবে কথা বলছে। আমার সাথে? তুমি পাগল হয়ে গেছ? আমি বললাম, তুমি আমার দেওর আর আমি তোমার বুদি, এসব কি বলছো তুমি? আমি জানি এটা অদ্ভুত লাগছে। সে আমার দিকে আরও এগিয়ে এলো। কিন্তু আমি তোমাকে দেখার পর থেকেই আমার মনে এই অনুভূতি, ভাইয়া তোমাকে ঠিকমতো দেখে না। আমি জানি আমি তোমাকে সব সুখ দিতে পারি। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো খারাপ স্বপ্ন দেখছি। এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা গাড়ির শব্দ শোনা গেল। ওটা কি অনিকেত? চমকে উঠল। মনে হয় তোমার ভাইজা ফিরে এসেছে। আমি বললাম, যাও, তুমি নিজের ঘরে যাও, আর কখনো এমন কথা বলবে না, না হলে আমি অর্জুনকে সব বলে দেব। গো অনিকেত মুখ কালো করে চলে গেল। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম, কি করব এখন? অর্জুনকে বলবো না বলবো না? এতে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আমি ঠিক করলাম অনিকেতকে আর একটা সুযোগ দেব। হয়তো অতিরিক্ত মদ্যপান করেছিল, বা হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু পরের দিন থেকেই আমার মনে হতে লাগল যে অনিকেত আমাকে অদ্ভুতভাবে দেখছে। যখনই আমি রান্নাঘরে একা থাকতাম, সে সেখানে এসে যেত। আমি যতটা সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। এমনভাবে কাটছিল কয়েকটা দিন। একদিন সকালে যখন সবাই ঘরে ছিল না, অনিকেত আমার ঘরে ঢুকে পড়ল। আমি তখন কাপড় গোছাচ্ছিলাম। বুদি, আমি সিরিয়াস, সে বলল। আমি তোমাকে মামাকে সত্যিই ভালোবাসি, আমার সাথে পালিয়ে যাও।
আমার একটা বন্ধু আছে, তার একটা বাড়ি আছে পাহাড়ে, আমরা সেখানে থাকতে পারব। অনিকেত, এসব কি বলছো তুমি? আমি রাগে চিৎকার করে উঠলাম। আমার 2টা বাচ্চা আছে, আমার একটা পরিবার আছে, কি মনে করছো তুমি? আমি সবার জন্য ব্যবস্থা করব। সে জোর দিয়ে বলল, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, উঝে বকো না। আমি রাগে বললাম, এবার আমি সত্যি অর্জুনকে সব বলে দেব গো। অনিকেতের চোখ জ্বলে উঠল। ভাইয়া জানতে পারলে তোমার জন্যই খারাপ হবে, সে হুমকির সুরে বলল। ভাইয়া ভাববে তুমি আমাকে উৎসাহিত করেছ গো। আমি ভয় পেয়ে গেলাম। সত্যিই তো কে বিশ্বাস করবে আমাকে? অর্জুন কি বিশ্বাস করবে তার ভাই এমন করতে পারে? নাকি ভাববে আমি? এদিকে অর্জুনের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তার অত্যধিক কাজের চাপের কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। সে প্রায় রাত করে বাড়ি ফিরত। আমাদের কথা হতো না বললেই চলে। আমি ভাবছিলাম, অনিকেত কি সেই সুযোগ নিচ্ছে? পরের দিন অর্জুন আমাকে বলল, আমি 2 সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছি, নতুন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে হবে। আমি চিন্তিত হয়ে পড়লাম। 2 সপ্তাহ অনিকেতের সাথে একা। কিন্তু কি করব? আমি অর্জুনকে কিছু বলতে সাহস পেলাম না। অর্জুন যাওয়ার দিন আমাকে বলল, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে, আর অনিকের তো আছেই, সে তোমাদের দেখাশোনা করবে। আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম, কিন্তু মুখে হাসি ধরে রাখলাম। অর্জুন চলে যাওয়ার পরের দিন আমি রূপম আর দীপালিকে নিয়ে আমার মার বাড়িতে চলে যাব ঠিক করলাম। কিন্তু ঠিক সেদিন সকালেই দীপালি অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর, বমি, এমন অবস্থায় বাইরে যাওয়া সম্ভব নয়। আমার মার বাড়িতে যাওয়ার পরিকল্পনা স্থগিত করতে হল। সন্ধ্যার দিকে রূপম তার বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গেল। দীপালি ঘুমিয়ে পড়ল। আমি রান্নাঘরে ছিলাম, দীপালির জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। ঘুরে দেখি অনিকেত দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত চাহানি। বুদি, আমি বুঝতে পারছি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, সে বলল, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারব না। আগে আমি আমার হাতের ছুরিটা শক্ত করে ধরলাম। অনিকেত, তুমি যদি একটাও পা এগো, আমি চিৎকার করব। দীপালি ঘুমাচ্ছে, কিন্তু সে জেগে উঠবে। কি? অনিকেত হাসল। দীপালি ঘুমাবে অনেকক্ষণ। আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। গো, আমার বুক ধরফর করতে লাগল। তুমি কি করলে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি একটা বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ালে? চিন্তা করো না, সে বলল, ওষুধটা ক্ষতিকর নয়, শুধু ঘুম পাড়িয়ে রাখবে কয়েক ঘন্টা। গো, আমি দরজার দিকে দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু অনিকেত আমার পথ আটকে দাঁড়াল। এভাবে পালাতে পারবে না, সে বলল, আমাদের কথা শেষ করতেই হবে আজই। আমি ভয়ে কাঁপছিলাম। আমার কাছে ছুরি আছে, আমি বললাম ছুরিটা তুলে ধরে। অনিকেত হাসল। তুমি আমাকে আঘাত করবে বুদি? তুমি পারবে না। আগে সে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু আমার পিছনে দেয়াল। আমি আটকা পড়ে গেলাম। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কে এলো এত রাতে? অনেকের চমকে উঠল। কে আসতে পারে? সে বিটবিট করে বলল, ভাইয়া তো পরশু ফিরবে। দরবেল বাজল। আমি দরজার দিকে দৌড়ালাম। অনেকে আমাকে ধরতে গিয়েও থেমে গেল। হয়তো সেও ভয় পেয়ে গিয়েছিল। আমি দরজা খুলে দেখি রূপম আর তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। মা, আমরা মুভি দেখতে যাচ্ছি। রূপম বলল, দীপা কেমন আছে? সে ঘুমিয়ে আছে। আমি কাপা গলায় বললাম, রূপম, তুমি আমার সাথে ভেতরে এসো। গো। রূপম আর তার বন্ধুরা ভেতরে এলো। অনেকের ততক্ষণে অন্য ঘরে চলে গিয়েছিল। আমি রূপমকে সমস্ত ঘটনা বললাম। রূপম রাগে লাল হয়ে গেল। আমি এখনই বাবাকে ফোন করব, সে বলল। অনিকেত কাকু এরকম করতে পারে? আমি বিশ্বাস করতে পারছি না। না, তোমার বাবাকে এখন কিছু বলো না। আমি বললাম, আমরা আজ রাতে তোমার দাদুর বাড়িতে চলে যাই। কালকে তোমার বাবা ফিরলে আমি সব বলবো। আমরা দীপালিকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। অনেকে তো আমাদের আটকাতে পারল না, কারণ রূপমের বন্ধুরা ছিল আমাদের সাথে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন অনিকেত বারান্দায় এসে দাঁড়ালো। তোমরা কোথায় যাচ্ছ? সে জিজ্ঞেস করল। দীপার অবস্থা খারাপ। আমি বললাম, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি গো। আমি তোমাদের সাথে যাব, সে বলল। না, তুমি বাড়িতে থাকো, আমি দৃঢ়নে বললাম। রূপম আর তার বন্ধুরা আছে আমার সাথে। গো, আমরা গাড়িতে উঠে চলে গেলাম। আমার মনে হচ্ছিল অনিকেত বুঝে গিয়েছিল যে আমি মিথ্যে বলছি, কিন্তু সে কিছু করতে পারল না।
আমরা আমার বাবার বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালে আমি অর্জুনকে ফোন করে সবকিছু বললাম। সে বিশ্বাস করতে পারছিল না। আমি আজই ফিরে আসছি, সে বলল। অর্জুন ফিরে এলো সেদিন সন্ধ্যায়। সে সোজা আমার বাবার বাড়িতে এলো। আমি বিশ্বাস করতে পারছি না। সে বারবার বলছিল, অনিকেত এরকম করতে পারে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, আমি বললাম, কিন্তু এটাই সত্য। অর্জুন আমাদের নিয়ে বাড়ি ফিরে গেল। অনিকেতকে ডেকে নিয়ে কথা বলল একান্তে। কি কথা হলো আমি জানি না, কিন্তু পরের দিন সকালে অনিকেত চলে গেল বাড়ি থেকে। কয়েক সপ্তাহ পর আমরা জানতে পারলাম অনিকেত বিদেশে চলে গিয়েছে। সেখানে সে একটা চাকরি পেয়েছে। সে আর কখনো ফিরে আসেনি। ঘটনাটা আমাদের পরিবারকে গভীরভাবে প্রভাবিত করেছে। অর্জুন আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল প্রথমে, কিন্তু ধীরে ধীরে আমরা আবার কাছাকাছি আসতে শুরু করলাম। অর্জুন বুঝতে পেরেছিল আমাদের সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছিল সেটাকে সারাতে হবে। সে আমার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল। আমাদের মধ্যে যোগাযোগ বাড়ল। 1 বছর পর আমরা শহর ছেড়ে একটা ছোট্ট গ্রামে চলে গেলাম, যেখানে অর্জুন একটা নতুন ব্যবসা শুরু করল। সেখানে আমরা নতুন করে শুরু করলাম আমাদের জীবন। সেই ঘটনাটা আমাদের শিখিয়েছিল যে পারিবারিক সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হয়। কখনো কখনো যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। অনিকেতের ব্যাপারটা আমাকে শিখিয়েছিল মানুষকে চেনা বড় কঠিন। তুমি কারো সাথে বছরের পর বছর একসাথে থাকতে পারো, কিন্তু তার মনের ভেতরে কি আছে তা হয়তো কখনোই জানবে না। আমার জীবনে যা ঘটেছিল তা থেকে আমি শিখেছি যে নিজের অন্তর্দৃষ্টি আর সতর্কতাকে কখনো উপেক্ষা করা উচিত নয়। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই, বুঝতে পারি এই ঘটনাটাই আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। অর্জুনের সাথে আমার সম্পর্ক আগের চেয়ে অনেক গভীর হয়েছে। আমরা যোগাযোগের গুরুত্ব বুঝতে পেরেছি। আমাদের সন্তানরাও বড় হয়েছে, তারা এখন নিজেদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে। গ্রামে আসার পর আমাদের জীবনে নতুন একটা রহস্য যোগ হয়েছে। আমাদের বাড়ির পাশেই ছিল একটা পুরানো বাড়ি, যার মালিক কেউ ছিল না। লোকে বলতো বাড়িটায় ভূত আছে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু একদিন রাতে আমি দেখলাম সেই বাড়ির জানালায় আলো জ্বলছে। আমি অর্জুনকে ডাকলাম, কিন্তু যখন সে এলো তখন আলো নিভে গিয়েছিল। পরের দিন আমি গ্রামের প্রবীণদের কাছে বাড়িটার ইতিহাস জানতে চাইলাম। তারা বলল 50 বছর আগে সেই বাড়িতে একটা পরিবার থাকত। একদিন হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না তাদের কি হয়েছিল। আমার কৌতূহল বাড়তে লাগল। আমি সেই রহস্যময় বাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে চাইলাম। একদিন আমি সাহস করে সেই বাড়ির কাছে গেলাম। বাইরে থেকে দেখলাম বাড়িটা যদিও পুরনো, কিন্তু ভাঙা নয়। দরজা তালাবদ্ধ ছিল। আমি জানালা দিয়ে ভেতরে উঁকি মারলাম, কিন্তু কিছুই দেখা গেল না অন্ধকারের কারণে। আমি আশেপাশে ঘুরতে লাগলাম। বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট বাগান ছিল। সেখানে দেখলাম একটা পুরানো কুয়া। আমি কুয়ার কাছে গেলাম। ঝুঁকে দেখার চেষ্টা করলাম কুয়ার ভেতরে কি আছে। হঠাৎ আমার পা পিছলে গেল। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম কুয়ার মধ্যে, কিন্তু কেউ যেন আমাকে ধরে ফেলল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি একজন বয়স্ক মহিলা। তিনি আমাকে ধরে রেখেছিলেন। সাবধানে মা, তিনি বললেন। এই কুয়ায় অনেক রহস্য লুকিয়ে আছে। কি? আমি ধন্যবাদ দিলাম তাকে। আপনি কে? আপনি কি এই বাড়ির সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, আমি জানি, তিনি ধীরে ধীরে বললেন। আমি এই বাড়ির সাথে গভীরভাবে যুক্ত। আমার নাম অরুণিমা। তিনি আমাকে বললেন তিনি সেই অদৃশ্য হয়ে যাওয়া পরিবারের একমাত্র জীবিত সদস্য। তিনি আমাকে একটা গল্প শোনালেন যা আমার জীবন বদলে দিয়েছিল। 50 বছর আগে তিনি শুরু করলেন। এই বাড়িতে আমার ভাই আর তার পরিবার থাকত। আমার ভাইয়ের একটা ব্যবসা ছিল। একদিন তিনি একটা প্রাচীন বস্তু কিনলেন একজন পথিকের কাছ থেকে। সেটা ছিল একটা ছোট্ট পাথরের বাক্স। তিনি সেটা বাড়িতে নিয়ে এলেন। অরুণিমা বললেন সেই বাক্সের ভেতরে ছিল একটা অদ্ভুত পাথর। সেই পাথর নাকি অলৌকিক ক্ষমতা রাখত। যে এটা স্পর্শ করত সে নাকি অদৃশ্য হয়ে যেতে পারত কিছুক্ষণের জন্য। আমার ভাইয়ের ছেলে অনির্বাণ একদিন সেই পাথর স্পর্শ করল। অরুণিমা বললেন সে সত্যিই অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর সে ফিরে এলো। সে বলল সে যখন অদৃশ্য ছিল তখন সে অন্য একটা জগৎ দেখতে পেয়েছিল গো। অরুণিমার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তার চোখে এমন একটা সততা ছিল যে আমি সন্দেহ করতে পারছিলাম না। তারপর কি হলো আমি জিজ্ঞেস করলাম। পরের দিন আমার ভাই আর তার পরিবারের সবাই সেই পাথর স্পর্শ করল। অরুণিমা বললেন তারা সবাই অদৃশ্য হয়ে গেল, কিন্তু তারা আর ফিরে আসেনি। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তারা কোথায় গেল? আমি জানি না, অরুণিমা বললেন। আমি সেদিন বাড়িতে ছিলাম না। যখন ফিরলাম দেখি বাড়ি খালি। কিন্তু পাথরটা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সেটা এখনও এই বাড়িতে আছে, অরুণিমা বললেন। আমি জানি কোথায় আছে, কিন্তু আমি এটা স্পর্শ করিনি। আমি ভয় পাই। আমি অরুণিমাকে বললাম আমি সেই পাথর দেখতে চাই। তিনি প্রথমে রাজি হলেন না,
কিন্তু আমার অনুরোধে শেষে তিনি রাজি হলেন। তিনি আমাকে সেই বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তার কাছে চাবি ছিল। ভেতরে বাড়িটা ধুলো ভরা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সব জিনিসপত্র ঠিকঠাক ছিল। যেন পরিবারটি মাত্র কিছুদিন আগে বাড়ি ছেড়েছে। অরুণিমা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। সেই ঘরে একটা বড় আলমারি ছিল। তিনি আলমারি খুললেন। ভেতরে ছিল একটা ছোট্ট পাথরের বাক্স। এটাই সেই বাক্স, তিনি বললেন। আমি বাক্সটা খুললাম। ভেতরে দেখলাম একটা ছোট্ট কালো পাথর। এটা আকারে ছোট, কিন্তু আশ্চর্যজনকভাবে ভারী। এটাই সেই পাথর, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অরুণিমা বললেন। তুমি এটা স্পর্শ করবে না, বিপদ হতে পারে কি? আমি পাথরটার দিকে তাকিয়ে রইলাম। কালো পাথরের ভেতর যেন কিছু নড়াচড়া করছিল। আমি সেটা স্পর্শ করার প্রবল ইচ্ছা অনুভব করলাম, কিন্তু অরুণিমার কথা মনে পড়ল। আমি হাত সরিয়ে নিলাম। আমি নিয়ে যেতে চাই। আমি বললাম, আমি এটা গবেষণা করাতে চাই। ওনা অরুণিমা দ্বিধাভাবে বললেন, এটা এখানেই থাকবে। এটা বিপজ্জনক, উদাসীন করিনি। কিন্তু আমার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি রাতে ফিরে আসব, পাথরটা নিয়ে যাব। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি চুপি চুপি সেই বাড়িতে গেলাম। আমি জানতাম চাবি কোথায় থাকে। অরুণিমা আমাকে দেখিয়েছিলেন। আমি বাড়ির ভেতরে ঢুকলাম। টর্চের আলো পথ দেখতে দেখতে সেই ঘরে পৌঁছালাম। আলমারি খুললাম, বাক্সটা তুলে নিলাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনলাম। কে যেন আমার নাম ধরে ডাকল। আমি ঘুরে তাকালাম, সেখানে কেউ ছিল না। কে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমরা শব্দটা আবার শুনলাম। এবার বুঝলাম শব্দটা আসছে বাক্সের ভেতর থেকে। আমি বাক্স খুললাম। পাথরটা আগের চেয়ে উজ্জ্বল দেখাচ্ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাদের মুক্ত করো, আবার শব্দ হলো। আমরা অদৃশ্য জগতে আটকা পড়েছি। আমাদের ফিরে আসতে সাহায্য করো, ওগো। আমি বুঝতে পারলাম এগুলো অরুণিমার ভাই আর তার পরিবারের কণ্ঠস্বর। তারা অদৃশ্য জগতে আটকা পড়েছে 50 বছর ধরে। কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। পাথরটা স্পর্শ করো। তারা বলল, তুমি আমাদের কাছে আসবে, তারপর আমরা সবাই একসাথে ফিরে আসতে পারব। আমি দ্বিধায় পড়লাম, এটা কি ঠিক হবে নাকি এটা একটা ফাঁদ? হঠাৎ আমার পেছনে কেউ এলো। অরুণিমা? না। তিনি চিৎকার করে উঠলেন, ওরা মিথ্যে বলছে। ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। যারা সেই জগতে যায় তারা আর ফিরে আসতে পারে না। আমি দ্বিধায় পড়লাম, কাকে বিশ্বাস করব, অরুণিমাকে নাকি পাথরের ভেতর থেকে আসা কণ্ঠস্বরগুলোকে? সুমিতা, হঠাৎ আমার পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনলাম। আমি ঘুরে তাকালাম। অর্জুন, তুমি এখানে কি করছো? অর্জুন আমাকে জিজ্ঞেস করল। আমি সবকিছু বললাম তাকে। সে বিশ্বাস করতে পারছিল না। আমরা এখান থেকে চলে যাই। সে বলল, এসব মাথা গরম করার জিনিস গো। কিন্তু পাথরটা থেকে তখনও শব্দ আসছিল, আমাদের সাহায্য করো, সাহায্য করো। অর্জুন বাক্সটা আমার হাত থেকে নিয়ে নিল। আমি এটা জঙ্গলে ফেলে দেব। সে বলল, না অরুণিমা। আর আমি একসাথে চিৎকার করে উঠলাম। অর্জুন আমাদের থেকে অবাক হয়ে তাকালো। কি হয়েছে? আমরা বোঝাতে গেলাম, কিন্তু তখন আর দেরি হয়ে গিয়েছিল। অর্জুন ইতিমধ্যেই পাথরটা স্পর্শ করে ফেলেছিল। আর তারপরেই চোখের সামনে সে অদৃশ্য হয়ে গেল। অর্জুন, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো উত্তর এলো না। আমি কাঁদতে শুরু করলাম। কি করব আমি এখন? অর্জুন কোথায় গেল? অরুণিমা আমার কাঁধে হাত রাখলেন। তুমি তাকে ফিরিয়ে আনতে পারো, তিনি বললেন, কিন্তু এর জন্য তোমাকেও পাথরটা স্পর্শ করতে হবে। গো, কিন্তু আপনি তো বললেন যারা যায় তারা ফিরে আসে না। সাধারণত না, তিনি বললেন, কিন্তু একটা উপায় আছে, আমি জানি। কিভাবে? গো, তিনি আমাকে বললেন, সেই অদৃশ্য জগতে যাওয়ার পর আমাকে অর্জুনকে খুঁজে বের করতে হবে। তারপর একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র উচ্চারণ করলে আমরা ফিরে আসতে পারব। কিন্তু সাবধান, তিনি বললেন, তুমি সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না। যত বেশিক্ষণ থাকবে তত বেশি ফিরে আসা কঠিন হবে। গো, আমি সাহস করে পাথরটা স্পর্শ করলাম। আর তারপরেই আমি অনুভব করলাম আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। আমার চারপাশের পৃথিবী অদৃশ্য হয়ে গেল। আমি চলে গেলাম এক অদ্ভুত জগতে। সেই জগতে সবকিছু উল্টো ছিল। আকাশ ছিল কালো, কিন্তু তারা ছিল না। মাটি ছিল সবুজ, গাছপালা ছিল বেগুনি রঙের। আমি অর্জুনকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর আমি দেখলাম সে একটা বেগুনি গাছের নিচে বসে আছে। অর্জুন, আমি চিৎকার করে উঠলাম। সে আমার দিকে তাকালো, তার চোখে ভয়। সুমিতা, তুমি কেন এলে? এখান থেকে বেরোনোর উপায় নেই গি? আছে, আমি বললাম। আমাকে অরুণিমা বলেছেন কিভাবে বেরোতে হয়। আমরা একটা মন্ত্র উচ্চারণ করব গো। আমি অর্জুনকে মন্ত্রটা শেখালাম। আমরা দুজনে একসাথে উচ্চারণ করলাম, কিন্তু কিছুই হলো না।
দেখো এটা কাজ করে না, অর্জুন বলল। আমি হতাশ হয়ে পড়লাম, কিন্তু আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। আমরা আবার চেষ্টা করব, আমি বললাম। আমরা আবার মন্ত্র উচ্চারণ করলাম। এবার আমরা অনুভব করলাম আমাদের শরীর আবার ভারী হয়ে উঠছে। আমরা ফিরে আসছিলাম। আমরা ফিরে এলাম সেই ঘরে যেখান থেকে আমরা গিয়েছিলাম। অরুণিমা সেখানে অপেক্ষা করছিলেন। তিনি আনন্দে কেঁদে ফেললেন আমাদের দেখে। তোমরা ফিরে এসেছ, তিনি বললেন। আমি ভেবেছিলাম হয়তো আর দেখা হবে না গিয়ে। আমি অর্জুনকে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি, আমি বললাম। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারিনি, সে বলল। অরুণিমা বাক্সটা নিলেন। এবার আমি এটা এমন জায়গায় লুকিয়ে রাখব যেখান থেকে কেউ এটা পাবে না, তিনি বললেন। আমরা তাকে ধন্যবাদ দিলাম আর বাড়ি ফিরে গেলাম। আমরা আমাদের অভিজ্ঞতা কাউকে বলিনি, কে বিশ্বাস করবে আমাদের? পরের দিন আমরা খবরের কাগজে দেখলাম অরুণিমা মারা গিয়েছেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা, বয়স 105। তারপর আমরা আবার সেই বাড়িতে গেলাম, কিন্তু বাক্সটা খুঁজে পেলাম না। অরুণিমা যেমন বলেছিলেন তিনি সেটা এমন জায়গায় লুকিয়ে রেখেছিলেন যেখান থেকে কেউ পাবে না। আজ বছর দশক পর আমি আবার সেই বাড়ির কাছে যাই। বাড়িটা এখন একটা পর্যটন কেন্দ্র হয়েছে। লোকে আসে ভূতের গল্প শুনতে। আমি জানি সেখানে ভূত নেই, কিন্তু আছে এক অদ্ভুত রহস্যময় অতীত। একটা অতীত যার সাথে আমি আর অর্জুন যুক্ত। এটাই আমার গল্প। একটা গল্প যা শুনলে হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।